আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ব। হ্যালো হৃদয় ভাইয়া, কেমন আছেন? আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি রায়শা। আমার বাসা পাবনা জেলার অনন্তপুরে। বর্তমান ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। যে ঘটনাটা আমি আপনার ইমেলে পাঠিয়েছি সেটা আমার সাথে ঘটে গিয়েছিল। তাহলে আমার ঘটনাটা শুরু করা যাক। গভীর রাতে কার কথা বলার শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে ডান পাশে তাকাতেই দেখলাম আমার মতো একজন শুয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। তখনই পাশ থেকে আমার স্বামী মাহাদি উঠে বলল, কি হয়েছে? কি হয়েছে? এত রাতে চিল্লাচিল্লি করছো কেন? আমি বুঝতে পারলাম এটা আমার স্বামী মাহাদি ছিল, যাকে আমার মতো দেখতে দেখেছিলাম। মনের ভুল ছিল, তাই কিছু না বলে আবার ঘুমোতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো সেটার রুমে কারো কথা বলার আওয়াজ আসছে। পাশে তাকিয়ে দেখলাম মাহিদি নেই। এই মাত্রই তো ছিল, কোথায় গেল? ওইদিকে সেটার রুম থেকে কেমন যেন মন্ত্র পড়ার শব্দ আসছে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, মাহাদি, কোথায় তুমি? কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। ধীরে ধীরে উঠে বিছানা থেকে নেমে সেটা রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। যতই সেদিকে যাচ্ছি পা যেন চলতে যাচ্ছে না। মন্ত্র পড়ার গতিও ধীরে ধীরে বাড়তে লাগলো। কি হচ্ছে এসব? হঠাৎ আমার কানে কেউ ফিসফিস করে এসে বলল, যাস না ওখানে, মারা পড়বে। আমি আটকে উঠে চারপাশে তাকালাম। আশপাশে কেউ নেই। আমি এবার কান্না করে দিয়ে ডাকতে লাগলাম, মাহাদি, আমাকে ভয় দেখিও না, প্লিজ। এগুলো তুমি করছো আমি জানি। এবারও কোনো সাড়া শব্দ পেলাম না। আমি কাঁদতে কাঁদতে সেটার রুমের দিকে গেলাম। দূর থেকে নিচে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা মহিলা গোলাকার বৃত্তে দাঁড়িয়ে কি যেন মধ্য পড়ে যাচ্ছে। তাদের মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। আমি ভয়ে একাকার হয়ে মাহাদিকে ডাকতে চেয়েও পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখনো আমি সামনে আগানোর শক্তিও পাচ্ছি না। হঠাৎ পুরো রুমে অনেকগুলো মোমবাতি জ্বলে উঠলো। আশেপাশে বেলুন ফুটলো। যাদেরকে কালো পোশাক পরা মহিলা ভাবছিলাম তারা আসলে মাহাদির বন্ধু বান্ধব। সবাই মিলে বলে উঠলো, হ্যাপি বার্থডে ভাবি, হ্যাপি বার্থডে। হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আমি চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম মাহাদি হাসি মুখে দাঁড়িয়ে আছে আর বলল, হ্যাপি বার্থডে ডিয়ার লাইফ পার্টনার। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব কি? আমাকে ভয় দেখিয়ে তুমি কি মজা পাও মাহাদি? মাহাদি হাসতে হাসতে বলল, তুমি না বলেছিলে জন্মদিনে এমন একটা সারপ্রাইজ চাও যাতে তুমি কথা বলার শক্তি হারিয়ে ফেলো খুশিতে। এখন বলো কেমন লাগলো আমার সারপ্রাইজ? আমি বললাম, আরেকটু হলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত তুমি যদি আমার জন্মদিনের পরিবর্তে মৃত্যুদিন পালন করতে। মাহাদি বলল, আরে কিছু হতো না, এখন চলো কেক কাটবো। দেখো সবাই অপেক্ষা করছে, এতে কষ্ট করে সবকিছু আয়োজন করলাম, আর ভয় পেও না। এই বলে মাহাদি আমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মাহাদির বন্ধুরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে হাততালি দিয়ে উইশ করতে লাগলো। এখন আমার সব ভয় কেটে গেছে। আমিও খুশি মনে সবকিছু উপভোগ করতে লাগলাম। আমাকে নিয়ে কেক রাখার টেবিলের কাছে দাঁড় করিয়ে দিল মাহাদি। তারপর কেক কাটলাম। সাধারণ কেক থেকে একটু শক্ত লাগছে, মাঝে মাঝে ভেতরে থাকা শক্ত কিছুর সাথে চাকু আটকে যাচ্ছে। আমি মাহাদির দিকে তাকালে সে বলল, কেকের হাড্ডিতে চাকু আটকে যাচ্ছে মনে হয়। এই বলে অদ্ভুত একটা হাসি দিল। আমি এটাকে ইয়ার্কি মনে করে কেক কাটতে লাগলাম। সবাই খেলো। মাহাদি নিজে হাতে আমাকে খাইয়ে দিল। কেকের স্বাদ কেমন যেন অদ্ভুত লাগলো আমার কাছে, অন্যরকম একটা ঘ্রাণ। মাহাদি হাটে গিয়ে বসে আমার হাতে একটা কালো পাথরের আংটি পরিয়ে দিল। আমি খুশিতে কান্না করে দিলাম। হঠাৎ আমার চোখে গেল সাদা কাপড়ে মোড়ানো লাশের মতো জিনিসটার দিকে, যেটার সামনে দাঁড়িয়ে তারা মন্ত্র পড়ার অভিনয় করছিল। আমি হেসে বললাম, ওইটা কি সত্যি এই লাশ নাকি কলা গাছ? মাহিদি বলল, নিজে গিয়ে চেক করে দেখো। এই বলে সবাই হাসতে লাগলো। আমিও সবার সাথে হাসতে লাগলাম আর বললাম, তোমরা পারো বটে, এভাবে কেউ কাউকে সারপ্রাইজ দেয় নাকি? আমি মরে গেলেই তো তোমার ভালো হয়, তাই না মাহাদি? আর একটা বিয়ে করতে পারবে। এই শুনে মাহাদি আর তার বন্ধুরা জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎ একটা ধমকা বাতাসে সাদা কাপড়টা সরে গেল সেটার উপর থেকে। সাথে সাথে তাদের সবার হাসিটাও বন্ধ হয়ে গেল।
কেমন যেন নীরব হয়ে গেল সবকিছু। আমি তাকিয়ে দেখলাম সেখানে কেউই নেই, সবাই গায়েব হয়ে গিয়েছে আচমকা। আরে মাহাদি এবং তার বন্ধুরা গেল কোথায়? তারা কি আবার আমার সাথে পাং করার চেষ্টা করছে নাকি? খেয়াল করলাম সাদা কাপড়ে মোড়ানো সেটা সত্যি একটা লাশ ছিল, এবং সেটা কারো না, বরং আমার মায়ের, যে আমি ছোট থাকতেই মারা গিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার চিৎকার যেন আমার গলায় আটকে রইল। হঠাৎ দেখলাম কেক ভেবে যা খেয়েছি সেটা আসলে একটা রক্তাক্ত বানরের মৃত শরীর ছিল, যেটা থেকে মাংস কেটে খেয়েছি একটু আগে। ভাবতে পেটের ভিতর থেকে সব উল্টে আসতে চাইলো। কি হচ্ছে আমার সাথে? আমি মায়ের লাশের সামনে গিয়ে বসে হাউমাউ করে কেঁদে দিলাম। ভয়ে আমাকে সেখান থেকে এক পাও নড়তে দিচ্ছে না। হঠাৎ মায়ের লাশটা চোখ খুলে তাকালো আর ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার গলা চেপে ধরলো। আমি ধরফর করে উঠলাম, ভালো করে নিজেকে হাতিয়ে দেখলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি ঠিক আছি। তাকিয়ে দেখলাম আমি আমার রুমে, মাহুদিও আমার পাশে শুয়ে আছে। তাহলে এগুলো স্বপ্ন ছিল? হাফ ছেড়ে বাঁচলাম। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম! দেখলাম সকাল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি মাহাদিকে ডেকে উঠলাম। মাহাদি ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছো কেন? ঘুমাও তো। আমি মাহাদিকে থাপ্পড় লাগিয়ে বললাম, সকাল হয়ে গিয়েছে, উঠো তাড়াতাড়ি। মাহাদির চোখ ডলতে ডলতে উঠে বলল, সকাল কখন হলো? আমি মাহাদির ঘুম ভাঙিয়ে রাতের স্বপ্ন দেখা সবকিছু খুলে বললাম। মাহাদি একটু বিরক্ত হয়ে বলল, তোমাকে আর কতবার বলবো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করা বন্ধ করো। তখন তুমি অনেক ছোট ছিলে, তুমি চাইলেও কিছু করতে পারতে না। নিজের মাকে নিয়ে এত বেশি চিন্তা করো বলেই এসব বাজে স্বপ্ন দেখো। আমি বললাম, বিশ্বাস করো, আমি এখনো আমার মাকে নিয়ে ভাবি না। তবুও কেন এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম জানি না। স্বপ্নটা একদম বাস্তবের মতোই ছিল। মনে হচ্ছিল আমার চোখের সামনে সব ঘটছে। মার্দি আরো বিরক্ত হয়ে বলল, বাদ দাও তো এখন, ওটা নিতান্তই একটা স্বপ্ন ছিল, মাথা থেকে ঝেড়ে ফেলো। এই বলে মাহাদি উঠে ওয়াশরুমে চলে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম। আমার মাথা শুধু রাতে হওয়া জিনিসগুলো ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করেই আমার চোখ গেল আমার হাতের দিকে। এবার আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। স্বপ্নে মাহাদি আমাকে যে কালো পাথরের আংটি পরিয়ে দিয়েছিল সেটা এখনো আমার হাতে আছে। আমি চিৎকার করে মাহাদিকে ডাকতে লাগলাম। মাহাদি হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? এভাবে চিল্লাপাল্লা করছো কেন? আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, এই দেখো, স্বপ্নে পরিয়ে দেওয়া সেই আংটিটা এখনো আমার হাতে। ওটা স্বপ্ন ছিল না মাহাদি। এবার তো বিশ্বাস হলো। মাহাদি আমাকে অবাক করে দিয়ে বলল, কোথায় আংটি? আমি এবার হাতের দিকে তাকিয়ে দেখলাম আংটিটা গায়ে। আরে আমি স্পষ্ট দেখেছি আমার আঙুলের আংটিটা। তাহলে এখন গেল কোথায়? মাহাদি এবার রেগে গিয়ে বলল, সকাল সকাল কি নাটক শুরু করছো বুঝলাম না। যাও, উঠে চোখ মুখে পানি দিয়ে আসো, তুমি এখনো ঘুমিয়ে আছো। এই বলে মাহাদি রেডি হতে লাগলো অফিসে যাওয়ার জন্য। আমিও ভেবে নিলাম সব আমার মনের ভুল ছিল, তাই উঠে গেলাম ফ্রেশ হতে। চোখে মুখে ভালো করে পানি দিলাম। আয়নায় তাকিয়ে দেখলাম আমার চোখ অনেক লাল হয়ে আছে, যেমনটা রাতে না ঘুমালে হয়। এরপর মুখে পানি দিয়ে কুলি করে পানি ফেলতেই আমি অবাক হয়ে গেলাম। মুখ থেকে পানি কালো রং ধারণ করে বের হচ্ছে। আমি বারবার কুলি করতে লাগলাম। আস্তে আস্তে কালো রং দূর হয়ে স্বাভাবিকভাবে পানি বের হলো। তাহলে কি রাতে আমি সত্যি সত্যি বানরের মাংস খেয়েছি কেক ভেবে? এই জন্যই তো মুখে এত ময়লা ছিল। দূর, কি ভাবছি এসব? স্বপ্ন তো স্বপ্নই, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম মাহাদি চা বানিয়ে নিজে ব্রেড টোস্ট খেয়ে আমার জন্য টেবিলে রেখে অফিসে চলে গিয়েছে। আমি গিয়ে টেবিলে বসে চায়ে চুমুক দিলাম। আমার নাম নাদিয়া। আমার নাম রায়শা। আমার স্বামী মাহাদির সাথে আমার বিয়েটা ছিল লাভ ম্যারেজ, তবে পরিবারের সম্মতি নিয়ে। পরিবার বলতে আমার শুধু বাবা আছে। আমার মা কোনো এক অজানা কারণে আত্মহত্যা করেছিল ঘুমের ওষুধ খেয়ে। নিজের চোখের সামনে মাকে মরতে দেখেছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। মারা যাবার আগে ছটফট করতে করতে মা আমাকে বারবার বলছিল হাসপাতালে কল দিতে। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, সে বাঁচতে চায়।
কিন্তু আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে মাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছিলাম। মা আমাকে পড়াশোনার জন্য অনেক মারতো, খাওয়ার জন্য মারতো, টিভি দেখার জন্য মারতো। তাই আমি চাইছিলাম মা মারা গেলেই ভালো হবে। কিন্তু তখন এতটা ছোট ছিলাম যে বুঝতাম না কেউ মারা গেলে সে আর কখনো আর ফিরে আসে না। সেদিন মাকে হারিয়ে বুঝেছিলাম মায়ের হাজারো শাসনের মাঝে কতটা ভালোবাসা লুকিয়েছিল। অনেক মিস করি মাকে। আমার সব সময় মনে হয় মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি চাইলে মাকে বাঁচাতে পারতাম সেদিন। আমি চায়ে চুমুক দিতে দিতে টিভি দেখেছিলাম। টিভিতে খবর চলছিল শহরে প্রতিদিন গর্ভবতী নারীরা গায়েব হয়ে যাচ্ছে। তাদেরকে কে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কি কারণে নিয়ে যাচ্ছে তা এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে। সকল গর্ভবতী নারীরা সাবধানে থাকবেন। কোনো পুরুষ মানুষ ছাড়া ঘর থেকে বের হবেন না, বিশেষ করে সন্ধ্যার পর বাইরে যাওয়া একদম বিপজ্জনক। হঠাৎ আমার ফোন বেজে উঠলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম অচেনা নাম্বার, তাই কেটে দিলাম। সাধারণত অচেনা নাম্বার আমি রিসিভ করি না। আমার ফোন এলো সেই নাম্বার থেকে। এবারও আমি কেটে দিলাম। আমার ফোন এলে বিরক্তি নিয়ে রিসিভ করে বললাম, কে? ওপাশ থেকে একটা ছেলে বলল, এটা কি মুদির দোকানদার কুকুর চাচার নাম্বার? আমি এবার রেগে গিয়ে বললাম, আমার কণ্ঠ শুনে কোন দিক দিয়ে গপুর চাচার মতো মনে হয় আপনার? ফালতু লোকজন, রং নাম্বার। ছেলেটা একটু রেগে বলল, আপনি রং নাম্বার ইউজ করেন কেন? রাইট নাম্বার ইউজ করতে পারেন না? নিজে ভুল করে আবার আমার উপর রাগ দেখান। আমি অবাক হয়ে বললাম, আদিপ তুমি? ছেলেটা বলল, চিনতে পারলে তাহলে? আমি ভয়ে ভয়ে বললাম, আদিপ তুমি কিভাবে আমাকে ফোন করলে? তুমি মারা গিয়েছিলে আরো 5 বছর আগে। ওপাশ থেকে আদিপ অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, মারা গেলে কি মানুষ ফোন করতে পায় না রায়সা? এই জগতে নেটওয়ার্ক পাওয়া যায়। তুমি আদিপ হতে পারো না। নিশ্চয়ই আমার সাথে আদিবের কণ্ঠ নকল করে মজা করছো। সত্যি করে বলো তো তুমি কে? কাল রাত থেকেই অনেক বিরক্ত হয়ে আছি। দয়া করে এসব মজা বন্ধ করো আমার সাথে। এরপর আদিপ যা বলল তাতে আমি সকল হয়ে গেলাম। আদিপ বলল, রাতে একটা আমি বানিয়েছিলাম। কেমন ছিল স্বাদটা? আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। আমাকে কিছু বলতে না দেখে আদিপ আবার বলল, বিকাল 4টা বাজে। আমি অপেক্ষা করব আমাদের সেই চিরচেনা জায়গায়। এই বলে ফোন কেটে দিল। আমি হ্যালো হ্যালো বললেও আর সারা শব্দ পেলাম না। ডায়াল লিস্টে গিয়ে আবার কল ব্যাক করতে চাইলে দেখলাম একটু আগে কোনো ফোনই আসেনি আমার ফোনে। এটা কি হয়ে গেল? আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। হঠাৎ জানালার গ্লাসে একটা শব্দ হলো, যেমনটা বড় নখ দিয়ে আঁচড় দিলে হয়। আমি চমকে গিয়ে মাথা উঠিয়ে জানালার দিকে তাকালাম। দেখলাম একটা কাক জানালার বাইরের দিক দিয়ে গ্লাসে মুখ দিয়ে আঁচড় দিচ্ছে। আমি চেয়ার থেকে উঠে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলাম। দেখলাম কাকের মুখে রক্ত লাগানো এবং সে তার মুখ দিয়ে জানালার গ্লাসে কিছু লেখার চেষ্টা করছে। আমি অবাক হয়ে গেলাম। আর একটু ভালোভাবে দেখার জন্য খুব কাছে গিয়ে যেতেই বুঝতে পারলাম কাকটা লিখেছে, আরবি অক্ষরে লিখেছে আদি। হঠাৎ কাকটা আমার দিকে তাকিয়ে সজোরে কা কা করে ডাক দিয়ে উঠল। আমি আটকে উঠে পিছনে সরে গেলাম। তারপর সেটা উড়ে গেল। আমি আবার জানালার দিকে এগিয়ে গেলাম। কাকের লেখা সেই আদিব অক্ষরটার উপর দিয়ে হাত দিতেই আমার হাতে রক্ত লেগে গেল। এবার আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ কাকটা তো এটা লিখেছে জানালার বাইরের দিক দিয়ে, আর আমি হাত দিয়েছি ভেতরের দিক দিয়ে। রক্ত আমার হাতে লাগার কথা না। আমি তাড়াতাড়ি গিয়ে হাত ধুয়ে নিলাম। একবার ভাবলাম মাহাদিকে কল করি, কিন্তু পরক্ষণে ভাবলাম সে আমার কথা বিশ্বাস করবে না, তাই তাকে না জানানোই ভালো। আমি হাত ধুয়ে এসে দেখলাম খাবার টেবিলে রাখা টোস্ট গুলোই নেই। আরে আমি তো শুধু চা খেয়েছিলাম, টোস্ট খাইনি। তাহলে সেগুলো কোথায়? হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম আদি তার আগুনে জ্বলছে যাওয়া মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি আদিবকে দেখে ভয়ে কান্না করে দিয়ে বললাম, আমি জানি তুমি আমার মনের ভুল। তুমি মারা গেছো, তুমি ফিরে আসতে পারবে না আদিব। আদিব দাঁত খোঁচাতে খোঁচাতে গভীর গলায় বলল, আর কয়েকটা টস বানিয়ে দিবে।
বড্ড খিদে পেয়েছে রাইসা, ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। এই বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে কান্না করতে করতে পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ পিছনে থাকা চেয়ারের সাথে লেগে ফ্লোরে পড়ে গেলাম। আদিব এসে আমার সামনে এসে বলল, খিদে পেয়েছে রাইসা। আদিবের শরীর থেকে পুরা পুরা বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে। আমার বমি চলে আসছে গন্ধে। আর সহ্য করতে পারলাম না। আমি চোখ বন্ধ করে জোরে চিৎকার করে বললাম, তুমি সত্যি হতে পারো না, তুমি আমার মনের ভ্রম, চলে যাও এখান থেকে। হঠাৎ মনে হলো সবকিছু নীরব হয়ে গেল। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম আদিব গায়ে। সেখানে কেউই নেই। উঠে এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেলাম। কি হচ্ছে সব আমার সাথে? এতদিন পর আদিবকে কেন দেখতে পাচ্ছি আমি? ওকে তো ভুলে গিয়েছিলাম। আদিব আমার পুরনো প্রেমিক। মাহাদির সাথে বিয়ে হওয়ার আগে আদিবের সাথে আমার গভীর সম্পর্ক ছিল। সেই স্কুল লাইফ, কলেজ ও ভার্সিটি সব একসাথে কাটিয়েছি। আদির বাবা ছিল একজন তান্ত্রিক টাইপের মানুষ। বিভিন্ন জিন ভূতে আক্রান্ত মানুষের চিকিৎসা করতো সে। আদিও তার বাবার পথ ধরেই হাঁটছিল। সেও তার বাবার অনুপস্থিতিতে এসব জিন ভূতে ধরা মানুষের চিকিৎসা করতে শুরু করে এক সময়। কিন্তু আমার এগুলো একদম পছন্দ ছিল না। এমনকি জিনভূত বলতে কিছু আছে সেটা আমি বিশ্বাসও করতাম না। ভাবতাম এগুলো সবই মানুষের মনে ভুল। আদিব আর তার বাবা মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করে। এ নিয়ে আদিবের সাথে আমার অনেকবার ঝগড়া হয়েছিল। আদিব বারবার প্রমিস করতো সে এসব কাজ ছেড়ে দিবে। তবুও সে আমার অজান্তে এগুলো করে বেড়াতো। তার কথা হলো, আমার দ্বারা যদি মানুষের কোনো উপকার হয় তাহলে মানুষকে সাহায্য করা দায়িত্ব। একদিন হঠাৎ আদিবের বাবা মারা যায়। এতে করে এসবের পুরো দায়িত্ব আদিবের উপর পড়ে। আদিব চাইলেও আর এসব থেকে বের হতে আসতে পারে না। আদিব আমার কাছে অনেকবার প্রমাণ করার চেষ্টা করছে জিনভূতের অস্তিত্ব সম্পর্কে, কিন্তু আমি ওর কোনো কথাই শুনি নাই বা বোঝার চেষ্টা করিনি। হয়তো ওকে বোঝা আমার দরকার ছিল, হয়তো বলা সবকিছু মিথ্যে ছিল না। এভাবে একদিন এক গর্ভবতী মহিলার চিকিৎসা করতে গিয়ে সেই মহিলার পেটের বাচ্চাটা মারা যায়। এতে করে সেই মহিলার আত্মীয় স্বজনরা সব দোষ আদিবের ওপর ফেলে। আদিব সবাইকে বলেছিল ওই মহিলার পেটে বাচ্চাটা নাকি মানুষ ছিল না, সেটা একটা ভয়ঙ্কর জিনের বাচ্চা ছিল। ওই মহিলা জিনের সাথে মিলন করছে বাচ্চা পাওয়ার জন্য, কারণ সে এবং তার স্বামী দুজনই অক্ষম ছিল বাচ্চা জন্মদানে। তার বাচ্চার জন্য জিনের সাহায্য নিয়েছে, আর ওই বাচ্চা মরেনি, জিন তাকে নিয়ে গিয়েছে। এটা শুনে সবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। একে তো বাচ্চাকে মেরে ফেলেছে, তার ওপর এত বড় অপবাদ। সেখানে সবাই আদিবকে বেঁধে কেরোসিন ঢেলে অভিশপ্ত মানুষ আখ্যাই দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এই খবর শুনে আমি অনেক ভেঙে পড়েছিলাম। আদিবকে আমি অনেক ভালোবাসতাম। আমি বিশ্বাস করতাম আদিব একদিন এসব কাজ ছেড়ে দিবে, একজন সাধারণ মানুষ হয়ে আমার কাছে ফিরে আসবে। আমি ওকে কখনো হারাতে চাইনি। হয়তো নিয়তি আমার সম্পর্ক কবুল করেনি, তাই আদিবকে আমি হারিয়ে ফেলেছি সেদিন। এই ঘটনার 2 দিন পর ওই মহিলা কোথায় যেন গায়েব হয়ে যায় এবং তার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিজের ঘরে। তারপর সবাই বুঝতে পারে আদিব হয়তো ঠিক বলেছিল, তারা আদিবকে মেনে ভুল করেছে। কিন্তু তখন আর কি লাভ? আদিবের শোক থেকে আমাকে বের করতে মাহাদি আমার জীবনে আসে, আমাকে সব সময় সাপোর্ট দিয়ে পাশে থেকেছে। এভাবে মাহাদির সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। মাহাদি এতিমখানায় বড় হয়েছে, তার মা বাবা নেই। আমরা খুবই দ্রুত বিয়ে করে নেই আমার বাবার উপস্থিতিতে। আমার বাবা মাহাদিকে অনেক পছন্দ করছে। কিন্তু আদিব এতদিন পর আমাকে দেখা দিচ্ছে কেন, কিছুই মাথায় ঢুকছে না। কাল রাতে ওই ভয়ানক স্বপ্ন, এখন আবার আদিবকে দেখা, এগুলো সবাই কি আমার মনের ভুল? আমি বাড়ির সামনে রাস্তার দিকে দাঁড়িয়ে ভাবছি কি করব এখন। বাড়ির ভেতরে যেতেই ভয় করছে। হঠাৎ পাশে বাসার একটা মহিলা এসে আমাকে বলল, রয়সা, এই ভর দুপুরে এখানে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা? আমি স্বাভাবিকভাবে বললাম, না ভাবি, তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। এবার সে যেটা বলল তাতে আমার চোখ কপালে উঠে গেল। সে বলল, আরে আমাকে খুলে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি, যেমনটা আদিব তোমাকে করতে চায়। আমি অবাক হয়ে কিছু বলতে যাব, এমন সময় সে আবার বলে উঠল, ঠিক বিকেল 4টা, মনে থাকে যেন। এই বলে অদ্ভুত একটা হাসি দিয়ে আমাকে পাশ কাটিয়ে সে চলে গেল সোজা হেঁটে। সে তার বাসায় গেল না। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম।
একটু পরই আমার চোখ গেল পাশের বিল্ডিং এ। সেই মহিলা ব্যালকনিতে কাপড় নাড়ছে। এটা কিভাবে হতে পারে? এই মাত্র তাকে এখানে দেখলাম, ওই তো হেঁটে সে চলে যাচ্ছে। এখনো তাকে দেখতে পাচ্ছি। তাহলে ব্যালকনিতে থাকা সেই মহিলাটা কে? সবকিছু কেমন যেন গোলকদাতার মতো মনে হচ্ছে। হঠাৎ ব্যালকনি থেকে সেই মহিলাটা আমার দিকে তাকিয়ে হাতের ইশারায় 4 আঙ্গুল দিয়ে ইঙ্গিত করল। আমি সাথে সাথে সেদিক থেকে চোখ সরিয়ে নিলাম। তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে চলে গেলাম মাহাদির অফিসে। অফিসের কাছে নেমে যখন আমি ভাড়া দিতে যাব, তখন মনে পড়লো রিক্সাওয়ালাকে তো আমি একবার বলিনি কোথায় যাব। তাহলে সে কি করে বুঝলো আমি এখানে আসব? আমি বললাম, ভাই, আমি তো আপনাকে বলিনি আমি এখানে আসব, তাহলে আপনি কিভাবে বুঝলেন? রিক্সাওয়ালা তারপন খাওয়া লাল দাঁতগুলো বের করে বলল, আমি সবই জানি ম্যাডাম। এটা আমি জানি যে বিকেল 4টা বাজে ইউনিভার্সিটির ক্যাম্পাসে চাইবেন আদিপ মামার সাথে দেখা করতে। আমি এবার জন্য আকাশ থেকে বললাম, মানে কি বলছে এই রিক্সাওয়ালা? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি চিৎকার করে বললাম, তোমরা কি আমাকে পাগল পেয়েছো? যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। আমি জানি আদিপ আমার মনের ভুল, সে কখনো ফিরে আসতে পারে না। আমার চেঁচামেচি শুনে মাহাদি অফিস থেকে বেরিয়ে এসে আমাকে ধরে বলল, রেশা, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? আর তুমি এখানে বা কি করছো এ সময়? আমি মাহাদিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, ওরা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে মাহাদি। আদিপ, আমি আদিপকে দেখতে পাচ্ছি সকাল থেকে। আমি জানি সে আমার মনের ভুল, কিন্তু আশেপাশের সবাই আমাকে যা ইচ্ছে বলে যাচ্ছে। মাহাদি রিক্সাওয়ালাকে ধমক দিয়ে বলল, এই আপনি কি বলেছেন আমার স্ত্রীকে? ও কেন এত ভয় পেয়েছে? রিক্সাওয়ালা বলল, আমি কি কইলাম মামা? আমি শুধু কইছি 40 টাকা ভাড়া হয়েছে। এরপর ম্যাডাম আমার লগে চিল্লাপাল্লা শুরু করলো। মাহাদি 40 টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করে দিল এবং আমাকে বলল, তোমার কি হয়েছে সত্যি করে বলো তো রাশা? কাল রাত থেকে কেমন যেন আবল তাবল বলতেছ। আদিবকে তুমি কিভাবে দেখবে? সে অনেক আগেই তো মারা গিয়েছে। আমি বললাম, বিশ্বাস করো মাহাদি, আমি তাকে দেখতে পাচ্ছি। আশেপাশে সবার মাঝেই তাকে দেখতে পাচ্ছি। আমাকে বিশ্বাস করো। মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও। এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ইদানিং মনে হয় তোমার মায়ের কথা বেশি ভাবছো, তাই এসব আজেবাজে স্বপ্ন আসছে। আমি অফিস থেকে ছুটি নিয়ে নিচ্ছি কয়েকদিনের জন্য। আমরা শহরের বাইরে ঘুরতে যাব। তোমার মন ভালো হলেই সব ঠিক হয়ে যাবে। আমি মনে করলাম কয়েকদিনের শহরের বাইরে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। সেদিন মাহাদি অফিস থেকে ছুটি নিয়ে নিল 5 দিনের জন্য। আমরা ঠিক করলাম রাঙামাটি যাব। সেখানে মাহাদি বড় হয়েছে। সেখানে মাহাদির ছোটবেলার আশ্রয় এতিমখানাটা অবস্থিত। বাসায় এসে প্রয়োজনীয় জিনিসপত্র গুছগাছ করে লাগেজে ভরে নিলাম। পরদিন সকালে বাসে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হব। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসে হন্যে হয়ে ছুটছি এদিক থেকে ওদিক। আশেপাশে কেউ নেই। ছুটতে ছুটতে চলে গেলাম আমার আদিপের সেই চিরচেনা বেঞ্চিটার দিকে। সেখানে অন্যদিকে মুখ করে আদিপ বসে আছে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, আদিপ, এই আদিপ, কখন এসেছো তুমি? আদিবের কোনো সাড়া শব্দ নেই। আমি আরেকটু এগিয়ে গিয়ে আদিবের কাঁধে হাত রেখে বললাম, আদিব। হঠাৎ আদিব আমার দিকে তার ঝলসে যাওয়া মুখটা ফিরিয়ে বলল, 4টা বাজে, কেন আসলে না? আমি অপেক্ষা ছিলাম। আদিবের এমন ঝলসে যাওয়ার রূপ দেখে আমি আঁতকে উঠে পিছনে গিয়ে মাটিতে পড়ে গেলাম আর কাকুতি মিনতি করে বলতে লাগলাম, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে পাগল করে দিচ্ছ দিন দিন? আদিব এবার তার স্বাভাবিক রূপে ফিরে এলো, যেমনটা আমি তাকে চিনতাম। সে সুন্দর চোখের মন পাগল করা চাহনিতে আমার দিকে এগিয়ে আসলো। আদিবের শরীর থেকে সাদা এক ধরনের আলো বের হচ্ছে। হঠাৎ করে যেন আমার সকল ভয় নিমিষের মধ্যেই দূর হয়ে গেল। আদিব আমার কাছে এসে হাত বাড়িয়ে দিল। আমি মন্ত্র ও মুক্তের মতো আদিবের হাত ধরে উঠে দাঁড়িয়ে বললাম, তুমি কি সত্যি ফিরে এসেছো? আদিব আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমিও ওর সাথে হাঁটতে লাগলাম। আদিব বলল, রাশা, তোমার মনে আছে এই ক্যাম্পাসে আমার কত স্মৃতি পড়ে আছে? ওই যে দেখো আমার আম গাছটা, যার ছায়ায় বসে আমরা কত আড্ডা দিয়েছি। মনে আছে একদিন সিমন নামের একটা ছেলে তোমাকে প্রপোজ করেছিল? সিমন ভাই আমাদের সিনিয়র ছিল। তুমি
আম্মু, এটা শুনে আমি ঠিক থাকতে পারিনি। শিমুল ভাইকে এমন মার মেরেছি যে 1 মাস পর্যন্ত হাসপাতালে ছিল বেচারা। আমি বললাম, হ্যাঁ মনে আছে আদিব, আমার পাশে তুমি আমার ছাটাকে হিংস্র করতে। তোমার মতো করে কেউ কখনো আমাকে ভালোবাসেনি। এবার আদিব একটু কর্কশ গলায় বলল, তাহলে তুমি কিভাবে অন্য কারো হয়ে গেলে? তুমি আমাকে ধোঁকা দিয়েছো রায়সা। কথা দিয়েছিলে আমি ছাড়া তোমাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। তাহলে আজ কেন তুমি অন্য কারো সন্তানের মা হতে চলেছ? আমি থমকে দাঁড়িয়ে গেলাম আদিবের কথা শুনে। মা হতে চলেছি মানে? তাকে দেখলাম আদিবের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে, চামড়াগুলো কালো হয়ে যাচ্ছে। অনুভব করলাম আমার শরীর সম্পূর্ণ ভিজে যাচ্ছে। কেমন মনে হচ্ছে আমি পানিতে ডুবে যাচ্ছি আস্তে আস্তে। খেয়াল করলাম আমি আদিবের হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের পুকুরে নেমে গিয়েছি। অনেকটা দূরে চলে এসেছি, পানি আমার গলা অবধি চলে এসেছে। এবার আমার হুঁশ ফিরল। আমি আদিবের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলাম। আদিব আমাকে টেনে পানির আরো গভীরে নিয়ে যাচ্ছে। আমি প্রাণপণে চেষ্টা করেছি নিজেকে বাঁচানোর জন্য। এক পর্যায়ে আমি সম্পূর্ণভাবে পানিতে ডুবে গেলাম। পানির ভেতর থেকে অনেকগুলো হাত এসে আমাকে পেঁচিয়ে ধরে ফেললো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। আদিব ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, এটা বিকেলে আমার সাথে দেখা করতে না আসার জন্য। এরপর ধরপড় করে ঘুম থেকে উঠে গেলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এই বুঝি আমার দম বন্ধ হয়ে যেত। দেখলাম মাহাদি নাক ডেকে ঘুমোচ্ছে। এটাও তাহলে স্বপ্ন ছিল? মাহাদি আমার কথা বিশ্বাস করবে না, তাই ওকে আর ঢাক দিলাম না। উঠে ওয়াশরুমে চলে গেলাম তাড়াহুড়ো করে। ভালো করে মুখে পানি দিয়ে দিলাম। আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, তাহলে সত্যি কি আদিব আমার জন্য অপেক্ষা করেছিল ক্যাম্পাসে? কিন্তু কিভাবে? আদিব তো মারা গিয়েছে, সে কিভাবে ফিরে আসতে পারে? আর সে কি বলেছিল আমি মা হতে চলেছি? তাড়াতাড়ি আমি নিজের পেটের দিকে তাকালাম। পেট তো স্বাভাবিক আছে। পেটে হাত রাখতে আমি চমকে উঠলাম। আমার নাম ধরে কেউ ডাক দিল, রায়সা। আমি আশেপাশে তাকাতে লাগলাম। আবার ডাক দিল, রায়সা, আমি তোমার প্রতিবিম্ব। আমি এবার ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি ভয়ে পাথর হয়ে গেলাম। আয়নার মাঝে আমার প্রতিবিম্ব আমার দিকে তাকিয়ে মুখ দিয়ে হাসছে অনেক ভয়ঙ্কর ভাবে। আমি সেখান থেকে দৌড়ে পালানোর শক্তিও হারিয়ে ফেললাম। প্রতিবিম্বটা বলল, ভয় পেও না রায়সা, নিজেকে নিজে ভয় পাচ্ছ কেন? তুমি আমি, আর আমি তুমি, আমরা একজনই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি জানি এটা স্বপ্ন, এটা কখনোই সত্যি হতে পারে না। প্রতিবিম্বটা হেসে বলল, কখনো কখনো আমাদের স্বপ্ন বাস্তবের চেয়ে ভয়ঙ্কর হয় রায়সা। সবকিছুই স্বপ্ন ভেবে উড়িয়ে দিও না, সত্যটা উপলব্ধি করো। তোমার পেটে যে বেড়ে উঠেছে তাকে বাঁচাতে চাইলে আমাকে গ্রহণ করো তোমার শরীরে। এই বলে সে আয়নার ভিতর থেকে হাত বাড়িয়ে দিল। আমি কেন জানি আমার কাঁপা কাঁপা হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম। আয়নাতে আমার হাতটা স্পর্শ করতেই সে খপ করে আমার হাত ধরে ফেলল। তাকিয়ে দেখলাম সেখানে আর আমার প্রতিবিম্ব নেই। আদিব সেই ভয়ঙ্কর রূপে তাকিয়ে আছে। আমি এবার চিৎকার করে উঠলাম। ওপাশ থেকে ওয়াশরুমের দরজার বাড়ি দিল মাহাদি। রায়সা, কি হয়েছে? দরজা খোলো। সে কখন গিয়েছ ওয়াশরুমে? হঠাৎ করে সে আমার হাত ছেড়ে দিয়ে গায়েব হয়ে যায়। আয়নায় আমার নিজের প্রতিবিম্ব ভেসে উঠল। এখন সব স্বাভাবিক আশেপাশে। এটা কি হয়ে গেল? ভয়ে এখন আমার শরীর কাঁপছে। আমার সারা শব্দ না পেয়ে মাহাদি আবার ডাক দিল বাইরে থেকে, রায়সা, ঠিক আছো তো তুমি? কথা বলো। আমি নিজেকে শান্ত করে ওয়াশরুমে থেকে বের হয়ে বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। আর তোমাকে বলেই কি বা লাভ কি? তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। গতকাল রাত থেকে আমার সাথে কি হচ্ছে তা তোমাকে কিভাবে বিশ্বাস করবো আমি? তুমি বলছো মায়ের কথা ভাবার কারণে এগুলো আমার ভ্রম হচ্ছে, কিন্তু মাহাদি, এতবার একটা মানুষের মনের ভ্রম হয় না।
আমি সত্যি সত্যি আদিবকে দেখতে পাই। তুমি কেন বুঝতে চাইছো না? মাহাদি এবার একটু সিরিয়াস হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি কাল রাঙামাটি গিয়ে আমার এতিমখানার বড় হুজুরের সাথে এটা নিয়ে কথা বলবো। নিশ্চয়ই উনি কোনো সমস্যার সমাধান দিতে পারেন। এখন শুয়ে পড়ো। এই বলে মাহাদি আমাকে ধরে নিয়ে শুয়ে দিল। আমি একটু অবাক হলাম। মাহাদি একবারও জানতে চায়নি যে আদিব আমার কাছে এসে কি বলে বা কি চায়। মনে হচ্ছে যেন মাহাদি জানে আদিব কি চায়। আমি আর তেমন কিছু ভাবলাম না এটা নিয়ে। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো মাহাদির ডাকে, এই রায়সা, ওঠো তাড়াতাড়ি, এখনো বের হতে হবে, না হলে বাস মিস করে ফেলবো। আমি ঘুম ঘুম চোখে পড়লাম, বাস মিস করে ফেলবো মানে? আমরা কোথায় যাচ্ছি? মাহাদি আমার গাল টেনে বলল, আরে আমার ভুল মানা বউটা, আজকে আমরা রাঙামাটি যাচ্ছি। তোমার তো মনে নাই, তাই না? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আমি তাড়াতাড়ি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। একদম ভুলে গিয়েছিলাম রাঙামাটি যাওয়ার কথা। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি সে রেডি হয়ে নিলাম। প্রায় ভুলে গিয়েছিলাম যে রাতে কি হয়েছিল আমার সাথে। মাহাদি রেডি হয়ে লাগেজে দিয়ে দরজায় অপেক্ষা করছিল। আমি একদম বেডরুম থেকে মোবাইল আর সানগ্লাস নিয়ে বের হতে যাব। তখনই আমার পেটে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। হাত দিয়ে পেটে কয়েকটা চাপ দিলাম, হালকা কমলো ব্যথাটা। মাহাদি বলছে, আর কতক্ষণ রায়সা, তাড়াতাড়ি করো, বাস ছেড়ে দিবে তো। আমি আবার বের হওয়ার জন্য পা বাড়ালে পেটের ব্যথা কিছুটা নড়ে চড়ে উঠলো আর প্রচন্ড ব্যথা শুরু হলো। আমি চিৎকার করে মাহাদিকে ডাক দিলাম, তারপর আর আমার কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে বেডে শুয়ে আছি। মাহাদি আমার পাশে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে মাহাদি আমার হাত ধরে বলল, আমাদের ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে রায়সা। আমি কিছু বললাম না। হঠাৎ আমার মনে পড়ে গেল স্বপ্নে আদিব আমাকে আগেই জানিয়ে দিয়েছিল আমি মা হতে যাচ্ছি। এখন তো এটাকে নিতান্তই একটা স্বপ্ন ভাবা যায় না। আদিব আমাকে কিছু বলতে যাচ্ছিল। ভয় না পেয়ে আমাকে আদিবের কথা শোনা দরকার ছিল। আমার কোনো রিয়েক্ট না দেখে মাহাদি বলল, তুমি কি খুশি হনি রাইসা? আমি অন্য মনস্ক হয়ে বললাম, খুশি হব না কেন, অনেক খুশি হয়েছি মাহাদি, শুধু শরীরটা অনেক দুর্বল লাগছে, তাই ভালো লাগছে না। মাহাদি বলল, সব ঠিক হয়ে যাবে, তোমার শরীরও শক্তি ফিরে পাবে। রাঙমাটি যাওয়া তো হলো না আজকে, চিন্তা করেছি তুমি আগে সুস্থ হও, তারপর আর যাবো আমরা। আমি অফিস থেকে ছুটি বাড়িয়ে নিয়েছি, এখন বিশ্রাম করো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এই বলে মাহাদি চলে যাচ্ছে। আমার কেবিনের দরজাটা গ্লাসের হওয়ার কারণে কেউ গেলে গ্লাসের মাঝে তার প্রতিবিম্ব দেখা যায়। মাহাদি যখন দরজার কাছে গেল তখন আমি খেয়াল করলাম গ্লাসের মাঝে মাহাদির পিছনে একজন বৃদ্ধা মহিলাটাও হেঁটে যাচ্ছে, কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে না। আমি মাহাদিকে ডাক দিতে চেয়েও দিলাম না। মাহাদি চলে গেল। তাহলে কি আদিব মাহাদিকেও বশ করে নিয়েছে, নাকি মাহাদি আমার কাছে কিছু লুকোচ্ছে? কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ করে আমার কেবিনে থাকা টিভিটা আপনা আপনি চালু হয়ে গেল। আমি চমকে গেলাম। টিভিতে খবর দেখাচ্ছে গতকাল রাতে শহর থেকে দুজন মহিলা গর্ভবতী গায়েব হয়ে গেছে। এ নিয়ে এখন পর্যন্ত 40 জন গর্ভবতী মহিলা গায়েব। পুলিশ এখনো পর্যন্ত এর কোনো ক্লু খুঁজে পায়নি। তবে পুলিশের সন্দেহ এটা কোনো ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কাজ। খুব শীঘ্রই তাকে ধরা হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। তখন ওই টিভিতে খবর উপস্থাপকের কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল এবং ভারী কণ্ঠে বলল, এরপর তোমার ফালা রায়সা, আমরা আসছি তোমাকে নিয়ে যেতে, তৈরি দেখো। এরপর ভয়ঙ্কর একটা হাসি দিল সে। সাথে সাথে টিভি বন্ধ হয়ে গেল। আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম কি হচ্ছে আমার সাথে। তার মানে কি আমি গর্ভবতী বলেই কোনো খারাপ শক্তি আমার পিছনে পড়েছে? সেই খারাপ শক্তি ইতিমধ্যে অনেক মহিলাকে নিয়ে গিয়েছে। তাহলে কি এবার আমাকেও নিয়ে যাবে? নিয়ে গেলে যাবে, কিন্তু এত নাটক করার কি আছে? আমাকে প্রতিনিয়তই কেন ভয় দেখাচ্ছে? আমার সাথে কি করতে চায় সে? আদিব কেন আমাকে দেখা দিচ্ছে বারবার? আমি চিৎকার করে মাথার চুল ধরে টেনে ছিঁড়ে ফেলতে লাগলাম। পাগল হয়ে যাচ্ছি আমি। মাহাদি দৌড়ে এসে আমাকে ধরলো। আমি মাহাদিকে ছিটকে মেরে ফেলে দিলাম। মাহাদির মাঝেও কেউ আছে, আমি দেখতে পাচ্ছি তাকে। কাউকে বিশ্বাস হচ্ছে না এখন। ডাক্তার এসে আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিল তাড়াতাড়ি এসে।
ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমি ঝাপসা চোখে দেখতে পেলাম মাহাদির মুখে অদ্ভুত একটা হাসি। এরপর আমি ঘুমিয়ে গেলাম। আবার আমি ক্যাম্পাসে চলে এসেছি। হন্য হয়ে আদিবকে খুঁজতেছি চারদিকে। আদিব, তুমি কোথায়? আমি এসেছি। তুমি আমাকে কি বলতে চাও? আমি শুনতে চাই। আদিব, দেখা দাও আমাকে। কিন্তু কোথাও আদিবের চিহ্ন নেই। আমি মাটিতে বসে কান্না করতে লাগলাম, মুখে হাত দিয়ে। হঠাৎ হঠাৎ খেয়াল করলাম ফাঁকা ক্যাম্পাসটা আস্তে আস্তে লোকারণ্য হতে লাগলো। আমার অনেক বান্ধবীরা হাসি খুশি ভাবে গল্প করছে মাঠে বসে। সেই ভার্সিটি লাইফের পুরনো মানুষগুলো যেন আবার ফিরে এসেছে। আমি দৌড়ে গেলাম আমার বান্ধবীর দিকে, কিন্তু তারা যেন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি অনেক ডাকলাম সবাইকে, অনেকবার তাদের গায়েও টাচ করলাম, তবুও তারা আমার দিকে কোনোভাবে খেয়াল করছে না। তারা নিজেদের মতোই গল্প করেই যাচ্ছে। আমি সেখান থেকে পুরো ক্যাম্পাসটা ঘুরে লাগলাম। চিৎকার করে বললাম, কেউ আছো কি? আমাকে শুনতে পাচ্ছ? কেউ কি আমাকে দেখতে পাচ্ছ? হঠাৎ করে চোখ গেল পুকুরের দিকে। ওই তো আমার বেস্ট ফ্রেন্ড ইয়ানা। সে পুকুর পাড়ে বসে কবিতা লিখছে। ইয়ানা অনেক ভালো ছাত্রী ছিল, কবিতা লিখতে খুবই পছন্দ করত। এমনকি ওর কবিতা ভার্সিটিতে অনেক জনপ্রিয়, সবাই ওর কবিতা ভালোবাসে। ইয়ানা আমার সবচেয়ে ভালো বান্ধবী ছিল। ওর সাথে আমার লাইফের সব কথা শেয়ার করতাম। নিশ্চয়ই ও আমাকে দেখতে পাবে, শুনতেও পাবে, এবং আশায় দৌড়ে গেলাম ইয়ানার কাছে। কিন্তু ইয়ানা আমাকে শুনতে পাচ্ছে না। হঠাৎ ইয়ানা পিছনের দিকে তাকিয়ে বলল, রাইসা, হায়, একটা নতুন কবিতা লিখেছি, তোকে আগে শোনাবো, বলবি কেমন হয়েছে? আমি ভেবেছিলাম ইয়ানা আমাকে বলেছে সে আমাকে দেখতে পাচ্ছে, খুশি হয়ে কিছু বলতে যাব। এমন সময় পিছন থেকে আমি নিজেই এসে ইয়ানার পাশে বসলাম। মানে এটা সেই অতীতের আমি। এটা কি হলো? আমি নিজেকেই নিজে দেখতে পাচ্ছি। হঠাৎ করে অতীতের আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। তাহলে আমি কি অতীতে চলে এসেছি? আমি নিজেকে দেখতে পাচ্ছি। আমি অবাক হয়ে গেলাম। অতীতের আমি পিছনে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। তাহলে কি সে আমাকে দেখতে পাচ্ছে? আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই পিছন থেকে আদিবের ডাক ভেসে উঠল, রাইসা, এদিকে এসো, এক জায়গায় যেতে হবে আমাদের। আমি পিছনে তাকিয়ে দেখলাম আদিব দাঁড়িয়ে আছে ব্যাগ কাঁধে নিয়ে। আমি আদিবকে দেখে দৌড়ে এলাম তার কাছে। ভেবেছিলাম অন্তত আদিব আমাকে দেখতে পাবে, কিন্তু এবার আদিবও আমাকে দেখতে পাচ্ছে না। আমি চিৎকার করে বলতে লাগলাম, আদিব, আমার কথা শোনো, আমাকে তুমি কিছু বলতে চাও? আমি জানতে এসেছি কেন আমার সাথে এমন করছো। আদিব আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে বলল, রাইসা, তাড়াতাড়ি এসো, ইয়ানা কেউ নিয়ে এসো। তখন অতীতের আমি আর ইয়ানা আদিবের কাছে আসলো। আমার চোখের সামনে সবকিছু হচ্ছিল, কিন্তু তারা কেউ আমাকে দেখতে পাচ্ছে না। ইয়ানা বলল, আজকে তোদের সাথে আমি যেতে পারবো না রে, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আদিব মজা করে বলল, কেন রে? আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে নাকি? চিন্তা করিস না, আমরা যতদিন আছি তোর বিয়ে হতে দেব না। এর আগে দুইটা তো বিয়ে যেভাবে হোক ভেঙে দিয়েছি, এবারও ভেঙে দিব। অতীতের আমি বললাম, এখন ফালতু কথা বাদ দাও তো আদিব, বলো কোথায় যেতে হবে। আদিব বলল, আমি শুনেছি আমাদের পুরনো লাইব্রেরিতে একটা ছেলে আত্মহত্যা করেছিল অনেক আগে। তখন থেকে নাকি সেই ছেলেটার আত্মা সেখানে ঘুরে বেড়ায়। এই জন্যই তো ওই লাইব্রেরিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুনে আমি হাসতে হাসতে বললাম, আবার তুমি সেই জিন, ভূত, আত্মা এসব নিয়ে মাথা ঘামাচ্ছ? তোমাকে না বলেছি এগুলো শুধু মানুষের কল্পনা, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। আদিব বলল, আমি এটা প্রমাণ করেই ছাড়বো, সত্যি সত্যি এগুলা আছে। এখন চলো আমার সাথে, আমরা লুকিয়ে পুরনো লাইব্রেরিতে যাব। হতে পারে এখান থেকে তুমি বিশ্বাস নিয়ে ফিরে আসতে পারো, আবার ফিরে নাও আসতে পারো। ইয়ানা তার বড় বড় ফ্রেমের চশমা ঠিক করতে করতে বলল, আমি যাবো না ভাই, তোরা গেলে যা, আমার কোনো প্রমাণের দরকার নাই। আমি বাসায় গেলাম, পাত্রপক্ষ দেখলে আসলে 2000 টাকা ইনকাম হবে। এই বলে ইয়ানা চলে যাচ্ছিল। আমি গিয়ে ইয়ানাকে টেনে ধরে বললাম, কোনো বাসায় যাওয়া যাবে না, তুই আমাদের সাথে যাবি এখন। আজকে যদি আদিব জিনভূত প্রমাণ করতে না পারে, তাহলে দুজন মিলে ওকে ব্লেন্ডার করে ফেলবো। ইয়ানা বারবার বলতে লাগলো, যাবো না আমি, ছেড়ে দে শয়তান ছেমরি।
এগুলো আমি আমার স্বপ্নের মাঝে দেখেছিলাম। সবকিছু যেন বাস্তবের মতো পরিষ্কার দেখা যাচ্ছে। আমিও ওদের সাথে গেলাম পুরনো লাইব্রেরিতে। ওরা আমাকে দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। আয়ানাকে সাথে নিয়ে আদিপ আমাদের নিয়ে গেল পুরনো লাইব্রেরিতে। আদিপ বলল, দরজায় বড় একটা তালা ঝোলানো, তাই আমরা প্রবেশ করব ওই পাশের ভাঙা জানালা দিয়ে। অতীতের আমি বললাম, আদিপ আমার ভালো লাগছে না এখানে, চলো চলে যাই। কেমন যেন গা ছমছম করছে। ইয়ানা একই কথা বলল, কিন্তু আদিপ বলল, তাহলে তো আরো আগে ভিতরে যেতে হবে। তোমাদের বিশ্বাস করতে হবে এখানে অন্য জগতের কেউ আছে। নিষেধ করা সত্ত্বেও আদিপ গিয়ে ভাঙা জানালা দিয়ে ভিতরে প্রবেশ করলো। বাধ্য হয়ে অতিথির আমি এবং ইয়ানা প্রবেশ করলো। আমি ওদের প্রতিটা পদক্ষেপ দেখতে পাচ্ছিলাম। ভিতরে কেমন যেন একটা গরম বাতাস বইছে। ভাঙা আসবাবপত্র, বই রাখার আলমারি গুলো দেখে গায়ে কাটা দিয়ে উঠেছে। হঠাৎ লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। আদিপ বলল, সতর্ক থেকো, এখানে অন্য কারো উপস্থিতি টের পাচ্ছি আমি। অতীতের আমি হেসে বললাম, তেমন কিছুই না, লাইটগুলো অনেক পুরাতন, তাই সমস্যা হচ্ছে। হয়তো জিনভূত ইলেকট্রিক মিস্ত্রি না যে বিদ্যুৎ নিয়ে খেলা করবে। ইয়ানা ভয়ে ভয়ে বলল, রাইসা, আমার মনে হয় সত্যি এখানে কিছু আছে, চল চলে যাই এখান থেকে। হঠাৎ একটা আলমারির ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো। মনে হচ্ছে কেউ নখ কাটছে। আদিপ বলল, চুপ থাকো তোমরা, এখনো এই রাইসার প্রমাণ পেয়ে যাবে। এই বলে আদিপ আলমারির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ উপরে ঝুলছে থাকা ঝংকার ধরা ফ্যানটি ছিঁড়ে পড়লো নিচে, একদম আদিবের সামনে। আদিপ থামকে দাঁড়িয়ে গেল। একটুর জন্য ওর মাথায় পড়েনি। রায়সা আদিবকে বলল, ঠিক আছে তো তুমি, চলো চলে যাই এখান থেকে, কিছু প্রমাণ করতে হবে না। আমি বিশ্বাস করে নিল এখানে আমরা ছাড়াও অন্য কেউ আছে। আদিব অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, সে তো আমাদের সাথেই আছে, সেই পুকুর পাড় থেকেই আমাদের সাথে অনুসরণ করে এসেছে। ওই দেখো, দাঁড়িয়ে আছে। আদিব, অতীতের আমি এবং ইয়ানা তিনজনই এবার আমার দিকে তাকালো। আমি ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? রায়সা বলল, ভবিষ্যৎ থেকে আমাদের জন্য কি খবর নিয়ে এসেছো বলো। আমি কি ভবিষ্যতে কোনো বিপদে পড়েছি? আমি অবাক হয়ে গেলাম। স্বপ্নে আমি নিজেই আমার সাথে কথা বলছি। এটা স্বপ্ন না, বরং আমার অতীত। আদিব বলল, মাহাদি তোমাকে মেরে ফেলবে রায়সা, ওর সাথেই রাঙামাটি যেও না। তুমি সুস্থ হলে মাহাদি জোর করবে রাঙামাটি যাওয়ার জন্য, তুমি ওকে বিশ্বাস করো না। আমি বললাম, তোমরা কারা? আমি জানি এখন চোখে যা দেখছি তা সত্যি না। আদিব, তুমি মারা গেছো, তাহলে কিভাবে ফিরে আসতে পারো? আর আমি নিজেকেই দেখছি। আমি তাকে বলতে চাই, আদিব, তুমি আদিবকে দেয়া কথা রাখতে পারোনি ভবিষ্যতে। আদিব মারা যাওয়ার পর তুমি অন্য কারো প্রতি আসক্ত হয়ে গিয়েছো। তখনও সেই আলমারিটা ধপাস করে পড়ে গেল। আমি চমকে উঠলাম, দেখলাম আমার সামনে থাকা তিনজন হঠাৎ নড়াচড়া বন্ধ করে দিল। তারা যেন পাথর হয়ে গিয়েছে। আমি ডাক দিলাম, আদিব, কি হলো? তিনজনে কোনো সারা শব্দ করছে না। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ আছে। আমি তাড়াতাড়ি করে পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। আমার সামনে তাকাতে দেখি তারা তিনজনেই নেই। আমি এখন এই পুরনো লাইব্রেরিতে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছি। গলা ফাটিয়ে চিৎকার করলাম, কিন্তু কেউ শুনল না আমার চিৎকার। আমি সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়ে দরজার কাছে গেলাম। বাইরে থেকে দরজা বন্ধ, সেই ভাঙা জানালাটাও যেন গায়েব হয়ে গেল। সেটা আর খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ একজন খুব দ্রুত গতিতে চলে গেল। আমি আঁতকে উঠে পিছনে তাকালাম। আমার এইটুকু জ্ঞান কাজ করছে এখন যে আমি স্বপ্ন দেখছি এটা। তাহলে আমার ঘুম ভাঙছে না কেন? কেন এখনো ঘুম আমার ভাঙছে না? নিজেকে আঘাত করতে লাগলাম যাতে ঘুম ভাঙে আমার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। লাইব্রেরির ভিতরে বাতাস বইতে শুরু করলো। আমি বের হওয়ার জন্য রাস্তা খুঁজছি পাগলের মতো। দরজায় টান দিলাম, তাতে আমার হাত কেটে গেল। খেয়াল করলাম কালো রঙের রক্ত বের হচ্ছে আমার হাত থেকে। প্রচন্ড ব্যথায় দরজার হাতে হেলান দিয়ে বসে কান্না করে দিলাম। আমি কি তাহলে অতীতে এসে ফেসে গেলাম? আর কি কখনো আমার ঘুম ভাঙবে না? আমি নিচের দিকে মাথা দিয়ে বসে রইলাম ঘুম ভাঙার আশায়। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি মুখ তুলে তাকিয়ে দেখলাম আদিব দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমার হাত থেকে এখনো রক্ত পড়ছে। আমি আদিবকে দেখে কান্না করে দিলাম আর বললাম, কেন এমন করছো আমার সাথে? কেন কেন আমার সাথে এমন করছো? আদিব এসে আমার সামনে বসে কেটে যাওয়া হাতটা চেপে ধরে বলল, তোমার পেটে যে বড় হচ্ছে
তাকে দিয়ে দাও, তাকে না দিলে তুমি বাঁচতে পারবে না। সে তোমার শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলছে ভিতর থেকে। আমি কিছু বলতে যাবো এমন সময় মনে হলো আদিবের হাত থেকে সূচালো কিছু ঢুকছে আমার হাতে। ধীরে ধীরে ব্যথা বেড়ে যাচ্ছে। আমি টানাটানি করতে লাগলাম আদিবের হাত থেকে নিজের হাত ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই পারছি না। আদিব আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরে বলল, মাহিদিকে বিশ্বাস করো না, বাচ্চাটাকে দিয়ে দাও, না হলে সে তোমাকে মেরে ফেলবে। আমি চিৎকার করে বললাম, আমার বাচ্চাটা আমি কাউকে দেব না, চলে যাও এখান থেকে, চলে যাও প্লিজ। এই বলে হাতটা ছিটকে মেরে ছাড়িয়ে নিলাম আদিবের হাত থেকে। আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম মাহাদি আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে। ডাক্তার আমার হাতে ইঞ্জেকশন দিচ্ছে। তাকিয়ে দেখলাম আমার হাতে ব্যান্ডেজ। আমাকে চোখ খুলতে মেহেদি বলল, কি হয়েছিল তোমার? হাত কাটলো কিভাবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হাত কাটলাম কিভাবে মানে? মাহাদি বলল, তুমি ঘুমিয়েছিলে, আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, এসে দেখি তোমার হাত থেকে রক্ত পড়ছে, খেয়াল করলাম অনেকটা কেটে গিয়েছে, ওই যে দেখো ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি স্বপ্নে আমার হাত কেটে দিয়েছিল, সেখানে ব্যান্ডেজও করা। তার মানে এখন আমি নিশ্চিত হলাম এগুলো কোনো স্বপ্ন ছিল না। আমি সত্যি সত্যি ওই পুরনো লাইব্রেরিতে গিয়েছিলাম আমার অতীতের মানুষগুলোর সাথে। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি হাসপাতালের বিছানায় শুয়ে ক্যাম্পাসে কিভাবে যেতে পারি? মাহাদি বলল, তুমি ঠিক আছো তো রায়সা? তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে তোমার? আমার কাছে শেয়ার করো। মনে হচ্ছে তুমি নিজের সাথে নিজে দেখা করছো। আমি ভাঙা গলায় বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। মাহাদি বলল, এখন রেস্ট নাও। এই বলে একটা হাসি দিয়ে মাহাদি বাইরে চলে গেল, সাথে ডাক্তারও চলে গেল। আমি চমকে গেলাম, মাহাদি কিভাবে জানলো আমি নিজের সাথে নিজে দেখা করেছি? আমি তো ওকে শুধু বলেছিলাম আদিব আমাকে দেখা দিচ্ছে কয়েকদিন ধরে। ও আদিবের কথা জানতে না চেয়ে স্বপ্নে দেখা আমার নিজের কথা কেন বলল? তাহলে কি আদিব সঠিক? সে আমাকে বলেছিল মাহাদিকে বিশ্বাস না করতে। মাহাদি নিশ্চয়ই কিছু লুকাচ্ছে আমার কাছ থেকে, ওর মনে অন্য কিছু চলছে। আর আদিবকেও কিভাবে বিশ্বাস করব? সে আমার পেটের বাচ্চা কাউকে দিয়ে দিতে বলেছিল, কিন্তু কেন সে এমন টাকা বলবে? আর কিছু ভাবতে পারছি না। আমি পাগল হয়ে যাচ্ছি ধীরে ধীরে। শরীর অনেক দুর্বল, উঠে দাঁড়ানোর শক্তিটাও আর পাচ্ছি না। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে লাঠি ভরতে এসেছে, পুরাতন নোংরা কাপড় পরা, কালো কাপড় দিয়ে মুখ বাঁধা। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? সে কিছু বলল না। আমার কাছে এসে কাপড়ের ভিতর থেকে ছোট একটা তেলের শিশি বের করে দিল। আমি চিৎকার করে বলে উঠলাম, এই কি করছেন এগুলো? কে আপনি? মাহাদি তুমি কোথায়? এই মহিলাটা কে? মহিলাটা আমার যেন কোনো কথাই কানে নিচ্ছে না। হঠাৎ করে আমার হাত পাও যেন অবেশ হয়ে গেল। আমি একদম নড়তে পারছি না। মহিলাটা আমার পেটের উপরের কাপড়টা সরিয়ে তেলের শিশি থেকে কিছু তেল ঢেলে দিল আমার পেটে। তারপর মন্ত্র পড়া শুরু করলো আর আমার পেটে মালিশ করলো। আমি এবার চিৎকার করতে করতেও পারলাম না। কেমন একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো আমার। খুব ভালো লাগা কাজ করতে লাগলো। আমি অবাক হয়ে দেখতে লাগলাম বিদ্যা কি করছে। হঠাৎ মন্ত্র পড়া বন্ধ করে আমার পেটে 3 বার ফু দিল এবং সে চলে যেতে লাগলো। আমি তাকে ডাক দিলাম, এই শোনেন, কে আপনি? কি করলেন আমার সাথে এটা? কিন্তু সে আমার কথার জবাব না দিয়ে চলে গেল। সে যাওয়ার সময় খেয়াল করলাম দরজার গ্লাসে তার কোনো প্রতিবিম্ব ভাসেনি। তাহলে সে কি মানুষ ছিল নাকি অন্য কিছু? আদের বলা সেই অন্য জগতের কেউ, যাদের অস্তিত্ব আমি বিশ্বাস করতাম না। হাসপাতালে 2 দিন কেটে গেল। এর মাঝে আর কোনো অদ্ভুত কিছুই হলো না আমার সাথে। আদিবকেও আর দেখতে পাইনি। তাহলে কি সব কি ঠিক হয়ে গেল? ওই বৃদ্ধা মহিলা তেল মালিশ করার পরেই এমন হয়েছে। সবকিছু যেন আগের মতো হয়ে গিয়েছে। বাসায় চলে আসলাম। আমি এখন সম্পূর্ণ সুস্থ। মাহাদি আমার কপালে চুমু খেয়ে বলল, তাহলে এখন আমরা রাঙামাটি যেতে পারি, তাই না? হঠাৎ আমার মনে পড়ে গেল আদিব আমাকে বারবার বলেছিল মাহাদির সাথে রাঙামাটি যেও না। রাঙামাটি এমন কি আছে যে আদিব আমাকে বারবার নিষেধ করছে সেখানে যেতে? আমাকে আদিবের সাথে আবারও কথা বলতে হবে, তারপর সিদ্ধান্ত নিব যাবো নাকি যাব না। মাহাদি আমাকে চুপ থাকতে দেখে বলল, তাহলে আমি সবকিছু গুছগাছ করে নিচ্ছি, আগামীকাল আমরা রাঙামাটি যাচ্ছি। আমি মাহাদির রিয়াক্ট দেখার জন্য বললাম, মাহাদি রাঙামাটি না গিয়ে অন্য কোথাও গেলে হয় না? আমার অনেক ইচ্ছা বান্দরবন যাওয়ার।
চলো সেখানেই যাই। মাহাদি ধমকের স্বরে বলল, রাঙামাটি যাবো বলেছি মানে? বলেছি, অন্য কোথাও আর যাবো না, ঠিক আছে? এই বলে মাহাদি চলে গেল। এবার আমার সন্দেহ আরো বেড়ে গেল, তাহলে কি আদিবি যা বলেছিল তা কি আসলে সঠিক ছিল? মাহাদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কেন? আমাকে ঘুমোতে হবে এখন, আদিবের সাথে কথা বলতে হবে। এই ভেবে ঘুমানোর জন্য বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। প্রায় 1 ঘন্টা পর্যন্ত এদিক ওদিক করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যেন ঘুম আসছে না। হঠাৎ মাথায় এলো, ক্যাম্পাসে গেলে আদিবকে দেখতে পেতে পারি, কারণ স্বপ্নে আমি বারবার ক্যাম্পাসে চলে যাই। আমি আর দেরি না করে লুকিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। মাহাদি তখন ঘরের কিছু কাজ করছিল। তখন বিকেল 3টা বাজে। আমাদের বাসা থেকে ক্যাম্পাসে হেঁটে গেলে মাত্র 10 মিনিট লাগে, তাই দ্রুত হাঁটা শুরু করলাম ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসের ভেতরে পা রাখার সাথে সাথে অন্যরকম একটা অনুভূতি হলো। মনে হলো যেন আমি অন্য কোনো জগতে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম সেখানে কিসের যেন অনুষ্ঠান হচ্ছে। অনেক মানুষ সেখানে হাঁটাচলা করছে। এত মানুষের মাঝে আদিব কখনো আসবে না, কারণ সে মৃত। হঠাৎ আমি লক্ষ্য করলাম যত মানুষ এখানে আছে তাদের প্রায় সবাই মুখই আমার চেনা। মানে যখন আমি এই ভার্সিটিতে পড়তাম তারা সবাই তখনকার স্টুডেন্ট। আমার মনে হচ্ছে এই দৃশ্য আমি আগেও দেখেছি। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, তুই এখানে কি করছিস? কতক্ষণ ধরে তোকে খুঁজছি। আমি পিছনে তাকিয়ে দেখলাম ইয়ানা দাঁড়িয়ে আছে, ওর সেই বড় বড় ফ্রেমের চশমা পরে। আরে ইয়ানা আসলো কোথা থেকে? বুঝে গেলাম আমি আবার অতীতে চলে এসেছি, আর এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেটা আমার বিদায় অনুষ্ঠান। আমি নিজেকে স্বাভাবিক করে ইয়ানাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, আমি তো আদিবকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তুই কি আদিবকে দেখেছিস? ইয়ানা অবাক হয়ে বলল, আদিব তো আমাদের মেসেজ করে বলে দিয়েছে আজকে আসবে না ক্যাম্পাসে। ওর নাকি জরুরি কোনো কাজ পড়ে গেছে। তোকেও তো মেসেজ করেছে। আমি একটু বিব্রত হয়ে বললাম, হ্যাঁ মনে পড়েছে। ইদানিং সবকিছু কেমন যেন ভুলে যাই। আচ্ছা চল আমরা আদিবের বাড়ি যাই, ওর সাথে আমার অনেক জরুরি কথা আছে। ইয়ানা বলল, আমি এখন কোথাও যাব না, একটু পরে বিরিয়ানি দিবে অনুষ্ঠান শেষে। আমি বিরিয়ানিকে অনেক মিস করব, তাই আমি যেতে পারবো না, তুই গেলে যা। আমি বললাম, তোর বিরিয়ানির গুল্লি মারি, চল তোকে আমি বিরিয়ানি খাওয়াবো আজকে। আগে আদিবের সাথে দেখা করে আসি, খুব দরকার, বোঝার চেষ্টা কর। ইয়ানা বলল, আচ্ছা তাহলে তুই চল। এখানে তো ডিম বিরিয়ানি খাওয়াবে, তুই আমাকে গরুর বিরিয়ানি খাওয়াবি, কথা দে। আমি বললাম, ঠিক আছে, গরু মুরগি খাসি কুত্তা সব বিরিয়ানি খাওয়াবো, এখন চল তো। ইয়ানা আর আমি চলে গেলাম আদিবের বাসায়। আমি একটু অবাক হয়ে বললাম, ইয়ানা এখন বুঝতে পারিনি আমি ভবিষ্যতে থেকে এসেছি নাকি ইয়ানা বুঝেও না বোঝার ভান করছে। ওর দিকে তাকিয়ে দেখলাম এক মনে কি যেন চিন্তা করছে আর হাঁটছে। গিয়ে দেখলাম আদিবের মা রান্না করছে। ওর বাবাকে দেখতে পেলাম না, তার মানে এই সময়টার ওর বাবার মৃত্যুর পরের সময়। এখন আদিব সম্পূর্ণভাবে ওর বাবার কাজগুলো নিজে করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেখে আদিবের মা এগিয়ে এসে বলল, আদিব তো বাসায় নেই, একটা রোগীর চিকিৎসা করার জন্য পাশের গ্রামে গেছে। ইয়ানা বলল, কি রান্না করছেন আন্টি? চাইলে আমাকে দাওয়াত দিতে পারেন, আমি গ্রহণ করে নিব। আন্টি হাসতে হাসতে বলল, ঠিক আছে মা, তোমরা এসে খেয়েছো, আদিব কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার হাতে সময় নেই, তাই আমি ইয়ানাকে খুশি দিয়ে বললাম, পেটুক মহিলা খালি খাই খাই করছ তাই না? চল আমরা সেখানে যাব যেখানে আদিব গিয়েছে। আন্টিকে বললাম অন্য কোনো দিন খেয়ে যাব, আজকে জরুরি কাজ আছে। আন্টির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম পাশের গ্রামে। পথে ইয়ানা বলল, তোর কি এমন জরুরি কাজ পড়ে গেল যে আদিবকে এখনই দরকার? এমনিতে আজকাল দাওয়াত পায় না তেমন, জোর করে একটা দাওয়াত নিলাম তাও খেতে দিলি না। আমি কিছু না বলেই হাসলাম। আন্টির দেওয়ার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখলাম সেখানে অনেক মানুষের ভিড়। আমরা দুজন ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে দেখলাম আদিব একটা গোলাকার বৃত্তে চোখ বন্ধ করে বসে আছে। ওর সামনে একজন মহিলাকে হাত পা বেঁধে রেখে রাখা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে মহিলাটা গর্ভবতী। আদিব চোখ বন্ধ করে কি যেন মন্ত্র পড়ে বারবার মহিলার উপর পানি ছিটা দিচ্ছে, আর মহিলাটা চিৎকার করে উঠছে। এরপর আদিব বলতে শুরু করলো, কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক জবাব না পেলে তোকে মেরে ফেলবো আমি। মহিলাটা ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোর তোর যা ইচ্ছে করতে থাক, আমি তোকে কোনো প্রশ্নের উত্তর দিব না। এরপর আদিব ব্যাগ থেকে ধুলো যাতে কিছু বের করে মন্ত্র পড়ে ফু দিয়ে মহিলার উপর মারলো। সাথে সাথে মহিলাটা ছটফট করতে লাগলো আর বলল,
বল বল বল, তুই কি জানতে চাস? আমি সব কিছুই বলবো। আমাকে আর মারিস না, আমাকে আর মারিস না। আদিপ বলল, তাহলে বল এই মহিলাটাকে কেন বিরক্ত করছিস, আর কিসের বিনিময়ে তাকে ছেড়ে যাবি? মহিলাটা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি আমি ইচ্ছে করে তাকে ধরিনি। সে আমাকে ডেকে এনেছে। তার কোনো সন্তান হয় না, তাই সে আর তার স্বামী মিলে আমার সাহায্য চেয়েছে। আমি তাদের সন্তান দিয়েছি। দেখ, এখন সে গর্ভবতী। আদিপ মহিলাটার স্বামীর দিকে তাকিয়ে ডাকান্বিত চোখে কিছু বলতে চেয়েও বলল না। আদিপ বলল, ঠিক আছে, তাহলে তুই যাদের সন্তান দিয়ে সাহায্য করেছিস এখন চলে যা তার শরীর থেকে। এখন তো আর তোর কোনো কাজ নেই। মহিলাটা বলল, না না, আমার কাজ শেষ হয়নি। তাদেরকে সন্তান দেওয়ার চুক্তি ছিল। প্রথম সন্তান তারা আমাকে দিয়ে দিবে। আমি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই মহিলাটাকে ছেড়ে যাব না। ওর পেটের বাচ্চা এটা আমার, ওকে নিয়েই আমি যাব। আদিপ এবার প্রচন্ড রেগে বলল, কাউকে নিয়ে যেতে পারবি না তুই। এখন ভালোভাবে চলে যা তার শরীর থেকে, না হলে আমি অন্য কোনো পথ অনুসরণ করব। কিন্তু কিছুতে জিনটা যেতে যাচ্ছিল না। আমি আর ইয়ানা দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। আমি তো ভবিষ্যৎ থেকে এসেছি। তাই হঠাৎ আমার মনে পড়লো, আদিপ কোনো গর্ভবতী মহিলার চিকিৎসা করতে গিয়েই তার জীবন হারিয়েছিল। তাহলে কি এটা সেই সময়? আদিপ এখন ভুল করবে, মহিলার পেটের বাচ্চাটা মারা যাবে, আর মানুষ আদিপকে অধিশপ্ত আখ্যায়িত দিয়ে আগুন নিয়ে পুড়িয়ে মারবে। আমি চিৎকার করে উঠলাম, আদিপ এটা করো না, ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু আদিপ যেন আমার কথা শুনতে পেল না। আদিপ কেন সেখানে উপস্থিত কেউ আমার চিৎকার শুনতে পায়নি। শুধুমাত্র ইয়ানা বলে উঠল, কিরে, কি হয়েছে? আদিপকে ওরা মেরে ফেলবে মানে? কিসের আজে বাজে কথা বলছিস? আমি বুঝতে পারলাম এখানে ইয়ানা ছাড়া কেউ আমাকে দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। আমি ইয়ানাকে বললাম, আদিপ আজকে মারা যাবে, ওকে এই মহিলার হাত থেকে বাঁচাতে হবে, আর এই মহিলার চিকিৎসা করা বন্ধ করতে হবে। ইয়ানা অবাক হয়ে বলল, মাথা ঠিক আছে তোর? এমন ভাবে কথা বলছিস যেন তুই ভবিষ্যৎ থেকে এসেছিস। আমি এবার আর কিছু লোকালাম না, আমি সরাসরি বলে দিলাম, হ্যাঁ আমি সত্যি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছি। এখনই আদিবকে না থামালে ওরা তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে। ওকে বল এখনই থেমে যেতে। ইয়ানা এবার একটু অবাক না হয়ে স্বাভাবিকভাবে বলল, তাহলে মরতে দে। তুই বা আমি কেউ ভাগ্য পরিবর্তন করতে পারবো না চেষ্টা ছাড়া। যার যার ভাগ্য তাকেই বরণ করতে দে। ওইদিকে আদিব ইতিমধ্যে মহিলার চিকিৎসা করতে গিয়ে তার বাচ্চাটা মেরে ফেলেছে। এ নিয়ে সেখানে হট্টগোল হয়ে গেল। সবাই আদিবের দিকেই তেড়ে যাচ্ছে। এবার আদিব আমাকে দেখতে পাচ্ছে। আদিব আমাকে উদ্দেশ্য করে বলল, রাশা চলে যাও এখান থেকে, বিকেল 4টা মনে থাকে যেন। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিল ইয়ানা। আমি খেয়াল করলাম ইয়ানার পুরো চেহারায় আরবি অক্ষর ভেসে উঠেছে। সবাই আদিবকে মারতে শুরু করলো। তাকিয়ে দেখলাম ইয়ানা আমার পাশে নেই, আরে ও কোথাও নেই, গায়েব হয়ে গেছে। হঠাৎ আমার কানে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসলো, তুই আমার বোনের বাচ্চাটা মেরে ফেলেছিস, তোকে আমি মেরে ফেলবো। আমি সেই কণ্ঠের উচ্চ খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম এটা আর কেউ না, বরং মাহাদি। মাহাদি আদিবকে মারছে আর বলছে, আমার বোনের বাচ্চাটাকে কেন মারলি তুই? আমি অবাক হয়ে গেলাম মাহাদিকে এখানে দেখে। মাহাদি তো এতিম, তাহলে ওর বোন আসলো কোথা থেকে? আদিব আবারও চিৎকার করে বলল, রাইসা, রাইসা চলে যাও এখান থেকে, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও প্লিজ, এখান থেকে চলে যাও। আমি সেখানে থেকে এক পাও নড়তে পারছি না। কি হচ্ছে সব? আমি কিভাবে এই গোলাক দাদা থেকে বের হব? নিজের অজান্তে অতীতে চলে এসেছি, এখন আর বর্তমান দুনিয়ায় কিভাবে ফিরে যাব? চোখ বন্ধ করে আমি আমার বাসায় কল্পনা করতে লাগলাম। হঠাৎ মনে হলো সব হট্টগোল যেন থেমে গেল। মনে হচ্ছে কেউ নেই আমার আশেপাশে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। সত্যি সেখানে কেউ নেই, শুধু আমি দাঁড়িয়ে আছি একা। হঠাৎ করে যেন সব গায়েব হয়ে গেল। আমি এক দুপা করে আগাতে লাগলাম। কেমন যেন থমথমে পরিবেশ। হঠাৎ পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম ইয়ানা। কালো পোশাক পরা জাদুকরদের মতো গলায় মালা ঝোলানো আর মুখে রক্তের ছিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ইয়ানার এই রূপ দেখে ভয়ে বললাম, ইয়ানা। ইয়ানা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার গলা চেপে ধরলো, তুই মরবি, তোর পেটের বাচ্চাটাও মরবে। আমি ইয়ানার হাত থেকে ছোটবার জন্য টানা হেঁচড়া করতে লাগলাম, কিন্তু ইয়ানার হাতে প্রচন্ড শক্তি, আমি কিছুই করতে পারছিলাম না। ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে আসছিল।
আমি চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম। তখনই ধরপড় করে ঘুম ভেঙে উঠে গেলাম। আমি তাকিয়ে দেখলাম আমার বিছানায়। তাহলে এতক্ষণ কি করছি? আমার সেই স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার তো ঘুম আসছিল না, তাই নিজে নিজে উঠে ক্যাম্পাসে গেলাম। হতে পারে ঘুমের মাঝে স্বপ্ন দেখেছি, আবার ঘুম আসছে না থেকে শুরু করে ইয়ানার এই ভয়ঙ্কর রূপ পর্যন্ত সব স্বপ্ন ছিল। হঠাৎ মাহাদি দরজায় টোকা দিয়ে বলল, রাশা, টেবিলে খাবার দিয়েছি, এসো, খেতে এসো। তখন আমার মনে হলো এটা আসলে বাস্তব না, এটা আসলে আমার সাথে ঘটে গিয়েছিল স্বপ্নের মধ্যেই। কি ভয়ঙ্কর ঘটনায় আমার সাথে ঘটেছিল। তো বন্ধুরা, আমার ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে।